ইসরায়েল প্রকাশ্যে যুদ্ধের ঘোষণা কিন্তু করে দিল। তো ইসরায়েল যেহেতু প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করে দিল, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে কিছু সময় আগে ইসরায়েল একসঙ্গে 6টা দেশে, হ্যাঁ সংখ্যাটা অনেক বেশি, একটা দুটো দেশ না, একসাথে 6টা দেশে আক্রমণ চালিয়েছে। আর ইসরায়েল একটাই বক্তব্য, গাজার ভেতরে আমি এখন মৃত্যু তাণ্ডব চালাবো। প্রকাশ্যে ইসরায়েলের যে মিনিস্টার আছে, কার্তুজ, ঠিক আছে, কার্তুজ প্রকাশ্যে বলছে ইসরায়েলের ভেতরে আমরা মৃত্যু তাণ্ডব চালাবো। এমনই ঘটনা যেটা গোটা বিশ্বকে একসাথে নাড়িয়ে দিয়েছে। তাহলে চলুন অ্যাকচুয়ালি আসল ব্যাপারটা কি, যে আবার কি তৃতীয় বিশ্বযুদ্ধ লাগতে চলেছে, না কোন ঘটনা, এই ঘটনাটা কোন দিকে এগোচ্ছে, প্রত্যেকটা পয়েন্ট আমরা A to Z আলোচনা করে নেব। তার আগে প্লিজ সকলকে বলবো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন যদি আপনাদের সঠিক ইনফরমেশন চাই। তো কারণ আমরা এখানে আর্টিকেল নিয়ে আলোচনা করি, শুধু মুখে এসে বলে চলে যায় তা নয়, আর্টিকেল নিয়ে আলোচনা আমরা এখানে করি। দেখুন, যে বিষয়টা নিয়ে প্রথমে আলোচনা, গতকাল রাতে ইসরায়েল কি করেছে, গাজার ভেতরে ঢুকে আকাশপথে আক্রমণ করেছে এবং মাটিরতেও কিন্তু আক্রমণ করেছে, দুই দিক থেকে আক্রমণ চালিয়েছে। যার ফলে গাজার মধ্যে আমরা দেখতে পাচ্ছি 41 জন লোক মারা গেছে, 3 লাখ মতো লোক তারা বাড়ি ঘর ছেড়ে পালিয়ে গেছে এবং বলা হয়ে থাকে 1000-এরও বেশি মানুষ কিন্তু আহত হয়েছে। তাহলে এই যে পুরো বিষয়টা ঘটেছে, এই বিষয়টার মধ্যে বেশ কয়েকটা ঘটনা কিন্তু সামনে চলে এসেছে। যেহেতু ইসরায়েল আবার গাজাকে আক্রমণ করছে, ঠিক সেরকমভাবে বিশ্বের একসাথে 50টা মুসলিম দেশ এক হয়ে গেল কিসের জন্য, ইসরায়েলকে যোগ্য জবাব দেওয়ার জন্য এক হয়ে গেছে 50টা মুসলিম দেশ। এবং তাদের মধ্যে আমরা দেখতে পাই একটা হচ্ছে পাকিস্তান, যেখানে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি, যেখানে একটাই বক্তব্য, এই যে 50টা মুসলিম দেশ একসাথে হয়ে গেছে, বক্তব্য একটাই, ন্যাটোর মতো শক্তিশালী আমাদের হতে হবে। ন্যাটো কান্ট্রিগুলো কেমন, ন্যাটোর মধ্যে 31টা দেশ আছে। এই ন্যাটোকে যদি কোনো দেশ আক্রমণ করে তাহলে এই ন্যাটোর 31টা দেশ একসাথে হয়ে তারা কিন্তু আক্রমণ করবে। এটা হচ্ছে ন্যাটোর মধ্যে থাকা একটা বিশাল বড় বেনিফিট ন্যাটো চুক্তির মধ্যে। তো এরকমই দাবি তোলা হয়েছে যে এই 50টা দেশ আমাদের একত্রিত হতে হবে এবং ইসরায়েলের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে, যেটা এখন সব থেকে বড় চমক। আর এখানেই কি মনে হচ্ছে যে ইসরায়েলের নেক্সট টার্গেট এবার পাকিস্তান না তুর্কি, কোনটা নেক্সট টার্গেট? কারণ একসাথে ওরা 6টা দেশকে কিন্তু কিছু সময় আগেই কিন্তু ওরা আক্রমণ করে দিয়েছে। দেখুন, আমরা পরের আর্টিকেলে যাই, এই আর্টিকেলটা নিয়ে আমরা আরও একটা আলোচনা করবো, পরের স্লাইডে আপনারা যাচ্ছি। দেখুন নিউজে কি আসছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 3 লক্ষেরও বেশি মানুষ ঘর ছাড়া। ইসরায়েলের যে হোম মিনিস্টার আছেন কার্তুজ, উনি পরিষ্কার বলছেন যতক্ষণ না ইসরায়েলের বন্দীদেরকে, যে সমস্ত মানুষদেরকে হামাস বন্দি করেছে, তো যতক্ষণ না হামাস তাদেরকে ছাড়ছে ততক্ষণ আমরা গাজার ভেতরে মৃত্যু তাণ্ডব আমরা কিন্তু চালিয়ে যাব। তাতে যত সংখ্যক মানুষ মারা যেতে পারে মারা যাক, কিন্তু মৃত্যু তাণ্ডব কিন্তু চলবে। সেরকমই কিন্তু দাবি তুলেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কার্তুজ, পরিষ্কারভাবে কিন্তু সেটা কিন্তু দাবি তিনি তুলেছেন। এবং এইটাও তিনি বলেন যে আমাদের প্রত্যেকটা দেশে এজেন্সি আমরা ছড়িয়ে দিয়েছি, ওদের যে খুফিয়া এজেন্সি আছে ওই এজেন্সি প্রত্যেকটা দেশে আমরা ছড়িয়ে দিয়েছি। এখন হামাসকে খুঁজছি আমরা, ঠিক আছে, এবং হামাসের এগেনস্টে ইসরায়েলের এগেনস্টে যে দেশ কথা বলবে সেই দেশের ওপর কিন্তু আমরা আক্রমণ করবো, এমনভাবে এই যে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কার্তুজ ইনি কিন্তু এমনই একটা স্টেটমেন্ট দিয়েছেন। তাহলে বিষয়টা আপনারা ভাবতে পারছেন যে কোন অ্যাঙ্গেলের দিকে যাচ্ছে পুরো বিষয়টা, কোন অ্যাঙ্গেলের দিকে এগোচ্ছে বিষয়টা, কোন জায়গা দিয়ে যাচ্ছে বিষয়টা। দেখুন আপনাদের আমি আরও একটা কথা বলি এখানে, যে এই জায়গাটা দেখলে আপনারা নিজেরাই চমকে যাবেন। ঘটনাটা কি হয়েছে দেখুন, যে কাতারের যে ক্যাপিটাল আছে দোহা, রাজধানী দোহা, তো এই দোহাতে হঠাৎ করে ইসরায়েল কি করে আক্রমণ করে দিল এবং 6 জন মানুষ মারা গেছে, এবং যার ফলে এই 50টা দেশ এক হয়ে গেল। 50 দেশ এক হয়ে গেল
এবং ইউএস বলছে যে আমি আগেই কাতারকে সাবধান করেছিলাম যে তোমার ওপর আক্রমণ হতে চলে। ইউএস দাবি করছে তো সাবধান করেছিলাম, তা কেমন ধরনের সাবধান বুঝতে পারছি না। তো আগে আমি সাবধান করে দিয়েছিলাম। ইউএস সবসময় এরকম একটা মানে কথা বলে যায় কোনো দেশে কিছু হলে, ঠিক আছে। যেমন আমাদের এখানে যখন অপারেশন সিন্দুর চলছিল তখন বলেছে যে হ্যাঁ আমি ভারতকে ফোন করে বলেছি যুদ্ধ থামাও, পাকিস্তানকে বলেছি যুদ্ধ থামাও, নাহলে ট্যারিফ লাগিয়ে দেবো। তো পরবর্তীকালে ভারত সরকার তো পার্লামেন্টে দাঁড়িয়ে পরিষ্কার হয়ে বলে দিল যে এরকম কোনো ফোন আসেনি, হ্যাঁ এসেছিল আমি ফোন রিসিভ করিনি। তো ডোনাল্ড ট্রাম্প এরকম খেলা কিন্তু ডোনাল্ড ট্রাম্প খেলে চলে। তো এবার দেখুন যে বিষয়টা এটা হচ্ছে আপনারা দেখবেন পুরোটা ইসরায়েলের ম্যাপ এবং এইটুকু হচ্ছে গাজা, ঠিক আছে। গাজা এলাকাটা হচ্ছে এইটুকু, কেমন। এবার দেখুন এখানে যে বিষয়টা ঘটেছে, ইসরায়েল বলছে যে এই যে গাজাটা আছে না, এখান থেকে আমরা সবাইকে সরিয়ে দেব এবং এখানে যে মানে হামাসদের শক্তিকে পুরোটাই আমরা ধ্বংস করে দেব এবং এখানে নতুন আরও একটা শক্তি তৈরি করব। যার জন্য ইসরায়েল কি করেছে, এই যে ব্লু কালার ডটগুলো দেখতে পাচ্ছেন, এখানে ইসরায়েল কি করেছে যে মানে গাজা, এটা পুরো হচ্ছে গাজা, ঠিক আছে। গাজা স্ট্রিপ দেখতে পাচ্ছেন, গাজা স্ট্রিপ, এই যে গাজা, এই গাজা স্ট্রিপ আমি ম্যাপটা এখানে আরও জুম করে নিয়েছি যে আমি ইংলিশে ম্যাপ পেলাম না, আমি হিন্দি ম্যাপে দেখলাম এখানে যে ভালো এক্সপ্লেন করা আছে এখানে। এই যে ব্লু দাগগুলো দেওয়া আছে এইগুলোতে ইসরায়েল বলছে যে এই জায়গাগুলোতে আমি কিন্তু গাজার এই জায়গাগুলোতে আমি কিন্তু মানে যখনই আমি গাজায় আক্রমণ করব তখনই যাতে সমস্যা না হয় এই জন্য আমি ত্রাণ শিবির খুলে রেখেছি এই জায়গাতে, ঠিক আছে। এই জায়গায় ত্রাণ শিবির খুলে রেখেছে। অপর দিক থেকে বলছে এই যে রেড কালারের জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এই যে রেড কালারে, ঠিক আছে, গাজার মধ্যে এগুলোতে আমি ইহুদিদের বাসস্থান করে দিয়েছি, ঠিক আছে। গাঁজার ভেতরে আমি ইহুদিদের ঢুকিয়ে দিয়েছি, এখানে তোমরা বসবাস করো। বেশ কিছু ইহুদি কিন্তু গাঁজার ভিতরে আমরা কিন্তু ঢুকিয়ে দিয়েছি। আর এই যে বেগুনি কালারটা দেখতে পাচ্ছেন, এইগুলোতে বলছে আমি ইসরায়েল সেনা পাঠিয়ে দিয়েছি, সেনার দখলে চলে গেছে, সেনার দখলে চলে গিয়ে এগুলো দাবি করছে। তো যেটুকু ইসরায়েল দাবি করছে যে 75% মতো গাঁজা আমি দখল করে নিয়েছি, বাকি রইল 25। এই 25 এখন হামাসের আন্ডারে আছে, আমি যে কোনো মুহূর্তে আমি কিন্তু এই জায়গাটা দখল করব, ঠিক আছে, হামাস মুক্ত করব এবং সমস্ত দেশে, বিশ্বের সমস্ত দেশে আমার খুফিয়া এজেন্সিকে আমি পাঠিয়ে দিচ্ছি, যেখানে হামাস আছে সেখানে আক্রমণ চলবে এবং সাথে সাথে এটাও বলে দিয়েছে যে হামাসকে যারা সাপোর্ট করবে বা যারা ইসরায়েলের এগেনস্টে কথা বলবে তাদেরকেও আক্রমণ করব। এবার প্রশ্ন আসছে পাকিস্তানের নাম কেন আসছে, কারণ গতকাল যখন আমরা দেখতে পেয়েছিলাম 50টা মুসলিম কান্ট্রি এক জায়গায় হয়েছে, একটা ন্যাটোর মতো একটা শক্তিশালী রাষ্ট্রে পরিণত হতে চাইছে, ঠিক সেই সময় পাকিস্তান একটা কথা বলেছিল যে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে হবে এবং ইসরায়েলের বিরুদ্ধে আমাদের ন্যাটোর মতো শক্তিশালী হতে হবে। তো এবার কি মানে পাকিস্তান কি ইসরায়েলের নেক্সট টার্গেট, কারণ ইসরায়েলে যে প্রতিরক্ষা মন্ত্রী কার্টাস তো পরিষ্কার বলে দিয়েছে যে যে বেশি কথা বলবে বা যে ইসরায়েল এগেনস্টে কথা বলবে আমরা তাকে কিন্তু ছাড়বো না, পরিষ্কারভাবে বলে দিয়েছে। তাহলে আসুন আমরা আরও একটা তথ্য দিই, তো ইসরায়েলের নেক্সট টার্গেট পাকিস্তান কিনা। দেখুন পাকিস্তানের প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফ এবং এই যে পাকিস্তানের মানে অ্যাকচুয়ালি যে একটা সময় চিফ কমান্ডো ছিল, ঠিক আছে, তো এখন তো ফিল্ড মার্শাল করে দিয়েছে আসিফ মুনির, এরা দুজন এই মাসে 25 তারিখে, ঠিক আছে, এই মাসে 25 তারিখে এরা আমেরিকায় যাচ্ছে। কার কাছে? চাচাবাবুর কাছে, মানে ডোনাল্ড ট্রাম্পের কাছে। নিশ্চয় বিরিয়ানি খেতে যাবে না বা নিশ্চয় বিরিয়ানি নিয়ে যাবে না। তো এই যে দুজনে যাচ্ছে কোথায়? আমেরিকা যাচ্ছে। চাচাকে বলে আসবে যে চাচা যে যে বিষয়গুলো বলার কথা এর এখন এই মুহূর্তে বা যে বিষয়গুলো দেখছে, তো ট্রাম্পের সাথে বেশ কিছু কথোপকথন হবে এবং চাচাকে বলে আসবে যে হয়তো বলে আসবে যে আমাদের এখন বন্যা হয়েছে, বন্যার সিচুয়েশন এখন অনেক খারাপ দিকে এগোচ্ছে, সেই দিকটা একটু ভাবুন, বা ভারতকে বলুন সিন্ধু নদীর জল ছাড়তে, বা কাতারে অ্যাটাক হয়েছে, এই ধরনের কথাবার্তাগুলো হয়তো চাচা গিয়ে বলে আসবে। কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে, ইসরায়েলকে তো প্রকাশ্যে না হোক কিন্তু সাপোর্ট তো করে যাচ্ছে আমেরিকা, কারণ যখন ইরান যখন ইসরায়েলের ওপর আক্রমণ করেছিল তখন আমেরিকাও তো পাঠিয়েছিল। বিষয়টা তো এইটাই। পরবর্তীকালে দেখুন আমি আপনাদের বলবো যে ইসরায়েলের নেক্সট টার্গেট কি তুর্কি। এবার প্রশ্নটা হবে যে কেন তুর্কি, বা হঠাৎ করে এখানে ইসরায়েলের সাথে তুর্কির নাম কিভাবে জড়িয়ে গেল। দেখুন একটা সময় ছিল
ইসরায়েল ও তুর্কি খুব ভালো বন্ধু ছিল। সরি, ইসরায়েল ও তুর্কি যথেষ্ট ভালো বন্ধু ছিল 2008 সাল পর্যন্ত, এবং বলা হয়ে থাকে 2002 থেকে 2008 এতে বন্ধুত্ব একদম চরম সীমায় চলে গেছিলো। মানে এতটাই ভালো কিন্তু এরা বন্ধুত্ব ছিল, মানে ওই চিকেন রান্না করলে দিয়ে আসা, ও তুমি মটন রান্না করেছে দিয়ে আসো, এরকমভাবে কিন্তু ভালো রকম বন্ধুত্ব কিন্তু চলছিল, যথেষ্ট ভালো। কিন্তু যখন এই ইসরায়েল প্রথম আক্রমণ করলো গাজার ওপর 2008 সালে, তখন এই তুর্কি কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে গেল, বললো এইভাবে আক্রমণ করা কিন্তু উচিত নয়। তখন থেকেই কিন্তু ইসরায়েল এবং তুর্কি একে অপরের সঙ্গে শত্রুতা মেনটেন করতে শুরু করে দিল। কারণ তুর্কি কি করলো, গাজাকে সাপোর্ট করে দিল। কারণ একটা জিনিস দেখতে হবে, তুর্কি এবং ইসরায়েল সেই সময় 2000 থেকে 2008 পর্যন্ত টেকনোলজিতে এবং অস্ত্র একে অপরের দেওয়া নেওয়াতে চরম লেভেলে কিন্তু এগোচ্ছিল। এবং কালকে যদি আমরা দেখি খুব ভালো হবে, ইসরায়েলে মানে যে প্রেসিডেন্ট আছে নেতানিয়াহু, ঠিক আছে, তো উনি মার্কো রুবিওকে একটা ইন্টারভিউ দিতে গিয়ে একটা স্টেটমেন্টে তিনি পরিষ্কার বলেছেন যে যারা হামাসকে সাপোর্ট করবে আমি তাদেরকে আক্রমণ করব। তো বলা হয়ে থাকে যে তুর্কির মধ্যে সব থেকে বেশি কিন্তু হামাস লুকিয়ে আছে, সব থেকে বেশি হামাস লুকিয়ে আছে তুর্কির মধ্যে। তাহলে ইসরায়েলে কি নেক্সট টার্গেট তুর্কি? কারণটা কি? কারণ নেতানিয়াহু কিন্তু পরিষ্কারভাবে একটা বলেছিলেন যে কাতারের দোহাতে, কাতারের রাজধানী দোহা, ওখানে হামাস লুকিয়ে আছে এবং ওখানে সে কিন্তু আক্রমণ করে দিয়েছে। মানে ইসরায়েল কিন্তু এবার একের পর এক সমস্ত জায়গা, সমস্ত দেশগুলোকে কিন্তু আক্রমণ করছে। কাল যদি আমি একটা কথা বলি, একটা দেখুন খুব ভালো হবে, আরব কান্ট্রিগুলো এক জায়গায় চলে আসে, কারণ এখানে সব থেকে বেশি তেল আছে, সব থেকে বেশি এখানে তেল আছে, ঠিক আছে, আরব কান্ট্রিতে সব থেকে বেশি তেল আছে। কাল যদি সমস্ত দেশ মুসলিম কান্ট্রিগুলো এক জায়গায় চলে আসে, তাহলে কিন্তু ইসরায়েলে কিন্তু চাপ হয়ে যাবে। কারণ বিষয়টা কি হয়ে যাচ্ছে, কারণ জিও পলিটিক্সের খেলা তো, এদিক থেকে ওদিক হলে কিন্তু মানুষ উল্টে যাবে। জিও পলিটিক্স আলাদা লেভেলের, ইন্টারন্যাশনাল রিলেশন কিন্তু আলাদা লেভেলের। যদি এদিক থেকে ওদিক হয়, পুরো জিনিসটা উল্টে যাবে, ইসরায়েল কিন্তু চাপে পড়ে যাবে। তো মনে হচ্ছে কি যে ওয়ার্ল্ড ওয়ার 3 কি আবার হতে চলেছে? ওয়ার্ল্ড ওয়ার 3 কি আবার হতে চলেছে? কারণ তুর্কির যে বিষয়টা আছে, তুর্কির বক্তব্য হচ্ছে আমি তো ভাই 31টা দেশের মধ্যে একজন। কারণটা কি? তুর্কি তো ন্যাটোতে রয়েছে, ন্যাটোর মেম্বার হয়ে আছে, অর্থাৎ ন্যাটোর মেম্বার যে হয়ে থাকবে তাকে তো কেউ আক্রমণ করবে না, আর বিশেষ করে আমেরিকা তো আক্রমণ হতে দেবে না, ডোনাল্ড ট্রাম্প তো আক্রমণ হতে দেবে না। কিন্তু ইসরায়েল তো পরিষ্কার বলছে যেখানে হামাস লুকিয়ে আছে সেখানে আমি আক্রমণ করব। কাল যদি ইসরায়েল তুর্কিতে আক্রমণ করে, ন্যাটো যে 31টা কান্ট্রি মধ্যে 30টা কান্ট্রি ঝাঁপিয়ে পড়বে ইসরায়েলের বিরুদ্ধে। এবার প্রশ্ন হচ্ছে ইসরায়েল কি তুর্কিকে আক্রমণ করবে কি না, এইখানে কিন্তু একটা বড় জায়গা দেখা যাচ্ছে। আর যদি এইভাবে ইসরায়েল প্রত্যেকটা দেশকে আক্রমণ করতে চলে, তাহলে যদি আরব কান্ট্রিগুলো এক জায়গায় হয়ে যায়, তাহলে ওয়ার্ল্ড ওয়ার 3 সম্ভাবনা কি দেখা যাচ্ছে? এটা হচ্ছে বড় প্রশ্ন, বড় প্রশ্ন। এবার এখানে আরো একটা প্রশ্ন আছে, তুর্কির সাথে আমেরিকার কি আছে? তুর্কির সাথে আমেরিকা ভালো সম্পর্ক ছিল, কিন্তু হঠাৎ করে তুর্কি কি করেছে, রাশিয়ার কাছ থেকে যেটা সব থেকে বড় ফাইটার জেট, ঠিক আছে, S-400 কিনে নিয়েছে। রাশিয়ার কাছ থেকে S-400 কিনে নিয়েছে তুর্কি। এবার এখানে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য যে ভাই তুমি S-400 কিনলে কেন? তুমি আমাকে বলতে পারতে আমাদের সব থেকে বড় যে অস্ত্র থার্ড, সেই থার্ডটাকে আমরা পাঠিয়ে দিতাম। তাহলে এক কাজ করো, তোমাকে আমরা F-35 ফাইটার জেট দিয়েছি, তুমি F-35 আমাকে রিটার্ন করো, F-35 আমাকে রিটার্ন করো। তা এইটাই হচ্ছে বড় বিষয়। তা রাশিয়ার কাছ থেকে S-400 নিয়েছে তুর্কি, এবং সাথে সাথে বায়ারকার ড্রোনও নিয়েছে। কারণ এখন তো বেশি একটা ড্রোন দিয়ে চলছে, রাশিয়া যেভাবে পোল্যান্ডের ওপর 19টা ড্রোন পাঠিয়ে দিল, এখন তো বেশি ড্রোন অ্যাটাক চলছে। তো এখন এবার বোঝা যাচ্ছে যে ইসরায়েল এখন আক্রমণ করার মুখে রয়েছে। যে তাহলে কি ওয়ার্ল্ড ওয়ার 3 কি লাগতে চলেছে? আপনাদের কি মনে হয়? অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি আরও ইনফরমেশন দরকার হয় আমি আনবো, প্লিজ চ্যানেলটাকে একটু সাপোর্ট করে দিন। একটু মনে হয় যদি হয় যে হ্যাঁ সঠিক ইনফরমেশন পেলেন, একটুও হয়তো নতুন ইনফরমেশন পেলেন, তাহলে অনেস্টলি বুকে হাত রেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।